বন্ধুরা, আমাদের বাংলা ভাষায় একটা কথা প্রচলিত আছে, আর সেটা হচ্ছে প্রেমেতে মজিলে মন কিবা মুচি কিবা ডোম। যৌবন বয়সে যখন কাউকে দেখে কারোর ভালো লাগে, প্রথম দেখায় যখন তার চেহারা তার চোখে আটকে যায়, তখন তার জাত, ধর্ম, বর্ণ এগুলো কোনোটাই ম্যাটার করে না। প্রাথমিকভাবে একে অন্যের চেহারার প্রতি তারা আকৃষ্ট হয়, অর্থাৎ আউটলুক, পার্সোনালিটিটা তার কেমন সেটার উপরেই আকৃষ্ট হয়। জাতপাতের ব্যাপারগুলো তো পরে আসে, এবং অনেকে জাতপাতের ব্যাপারটাকে রিকভার করতে পারে, আবার অনেকে জাতপাতের বেড়াজালের মধ্যে ফেসে যায়, বিশেষ করে ফ্যামিলির রক্ষণশীলতার কারণে। আজকে আমি তোমাদেরকে যে সিনেমাটার গল্প শোনাবো, সিনেমাটা অনেকটা জাতপাত আর প্রেম ভালোবাসা নিয়েই তৈরি করা হয়েছে। তো সিনেমার নাম হচ্ছে ঘুরচড়ি। ঘুরচড়ির শব্দের অর্থ হচ্ছে ঘোড়ায় চড়া। আমাদের সোসাইটিতে বিশেষ করে নন বেঙ্গলিদের মধ্যে বিয়ে করতে যাওয়ার সময় অনেকেই ঘোড়ায় চড়ে যায়। তো সেই ঘোড়ায় চড়া ব্যাপারটাকে বিয়ের সাথে সামঞ্জস্য রেখে সিনেমাটার নামকরণ করা হয়েছে। তো চলো সময় নষ্ট না করি, আমরা চলে যাই সরাসরি সিনেমার গল্পে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই শহরের একটি প্রান্তে একটা বাড়ি, যে বাড়িটার নাম হচ্ছে কল্যাণী নিবাস। তো কল্যাণী নিবাসে মোটামুটি 3 জন বাসিন্দা। তার মধ্যে একজন হচ্ছে কল্যাণী দেবী। কল্যাণী দেবীর ছেলে কর্নেল বীর শর্মা, সে একজন রিটায়ার্ড কর্নেল, এবং কর্নেল বীর শর্মার ছেলে চিরাগ শর্মা। তো কর্নেল বীর শর্মার একটা মেয়েও ছিল, সে মেয়ের বিয়ে হয়ে গেছে, এবং কর্নেল বীর শর্মার একটা বোনও ছিল ফ্যামিলিতে, তারও বিয়ে হয়ে গেছে। তো কর্নেল বীর শর্মার চরিত্রে আমরা এখানে দেখতে পাবো সঞ্জয় দত্তকে। সে একজন রিটায়ার্ড কর্নেল এবং সে বিপত্নিক, তার বউ দীর্ঘদিন আগে মারা গেছে। বাড়িতে যেহেতু এই 3 জনই সদস্য, তো কল্যাণী দেবী সবসময় এটা চায় যে তার নাতি চিরাগ শর্মাকে বিয়ে দিয়ে ঘরে বউ আনতে। তো সে তার নাতির বিয়ে দেওয়ার চেষ্টা তো করে যাচ্ছে, এবং মেয়ে পক্ষ আসছেও চিরাগ শর্মাকে দেখার জন্যে, কিন্তু বিয়ে হচ্ছে না, বিয়ে ভেঙে যাচ্ছে। আর বিয়ে ভেঙে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে চিরাগ শর্মার প্রফেশন। চিরাগ শর্মা অ্যাকচুয়ালি ম্যানস ইনারওয়্যারের ব্যবসা করে, মানে সে নিজের একটা স্টার্টআপ চালায়। তার ব্যবসা ভালো চলে, কিন্তু যখনই কোনো পাত্রীপক্ষ তাকে দেখতে আসে, তাকে দেখে পছন্দ হয়, যখনই কন্যাপক্ষ এটা জানতে পারে যে চিরাগ শর্মা ম্যানস আন্ডারওয়্যারের ব্যবসা করে, তো তখনই বিয়ে ভেঙে যায়। অবশ্য চিরাগ শর্মা নিজেও চায় না যে সে অ্যারেঞ্জ ম্যারেজ করবে, সে অ্যাকচুয়ালি লাভ ম্যারেজ করতে চায়। তো এরকম অবস্থায় চিরাগ শর্মা একদিন তার বন্ধুর বিয়ের রিসেপশনে যায়, এবং সেই রিসেপশনে তার সাথে দেখা হয় সিনেমার নায়িকা, যার নাম দেবিকা। দেবিকাকে দেখার পরেই চিরাগ শর্মা তার উপর লাট্টু হয়ে যায়। তারপরে বিয়েতে দুজনের মধ্যে একটু খুনসুটি চলে, একটু নাচা গানে চলে, কিন্তু দেবিকা হঠাৎই বিয়ে বাড়ি থেকে চলে যায়। সেই জন্য চিরাগ শর্মা দেবিকার সাথে কমিউনিকেট করার কোনো রকম অপশন খুঁজে পায় না, ফোন নাম্বার কিংবা কোনো অ্যাড্রেস কোনো কিছুই তার নেওয়া হয়ে ওঠে না। এরপরে আমরা একদিন দেখতে পাই কর্নেল বীর শর্মা রাস্তায় ট্রাফিকে ফেসে আছে। ট্রাফিক কেন লেগেছে, যে সেইখানে কোনো একটা ছোটোখাটো ঝামেলা হচ্ছে, একজন মহিলার সাথে 2-3 জন লোকের তর্ক বিতর্ক চলছে। তো কর্নেল বীর শর্মা যখন গাড়ি থেকে নেমে এসে যখন সেই মহিলাকে দেখে, মহিলাকে দেখার পরে সে আশ্চর্য হয়ে যায়। সে সেখানে দেখতে পায় তার প্রাক্তন প্রেমিকা মেনকাকে। তো এখানে মেনকা চরিত্রে আমরা দেখতে পাই বলিউডের অভিনেত্রী রবিনা ট্যান্ডনকে। তো মেনকা এবং বীর যখন একে অন্যকে দেখে, স্বভাবতই তাদের মনের পুরনো প্রেমটা জেগে ওঠে। তারপর আমরা দেখতে পাই তারা একটা রেস্টুরেন্টে বসে চা খাচ্ছে। তারা যখন চা খাচ্ছে, তখন ব্যাকড্রপে আমরা মেনকা এবং বীরের কাহিনী শুনতে পাই। অ্যাকচুয়ালি প্রথম জীবনে বীর এবং মেনকা একে অন্যকে ভালোবাসত, কিন্তু তাদের বিয়ে হয়নি। তার কারণ হচ্ছে বীরের মা কল্যাণী দেবী। বীরের মা কল্যাণী দেবী জাতপাতে খুবই বিশ্বাসী করে। তো কল্যাণী দেবী হচ্ছে জাতে পণ্ডিত, অর্থাৎ বাংলা ভাষায় আমরা বলতে পারি হয়তো ব্রাহ্মণ, আর মেনকা হচ্ছে পাঞ্জাব। তো কল্যাণী দেবী হচ্ছে ভেজ, আর মেনকার ফ্যামিলি ছিল নন ভেজ। কল্যাণী দেবী সবসময় চাইতো তারা যেহেতু পণ্ডিত, তো তার ছেলের বিয়ে একটা পণ্ডিত ফ্যামিলিতে হবে। কল্যাণী দেবীর জাতপাতের এই ইস্যুটা বীর এবং মেনকার ভালোবাসার মধ্যে এতটাই স্ট্রংভাবে দাঁড়িয়েছিল যে বীর এবং মেনকার বিয়ে হয় না। তো একদিকে যখন অনেক বছর পরে কল্যাণী এবং বীরের দেখা হয়ে যায়, এবং তারা দুজনেই এখন একা, কারণ কল্যাণীও তখন সিঙ্গেল মাদার, এবং আমরা আগেই বলেছি যে বীরও কিন্তু বিপত্নিক। তো যেহেতু তারা দুজনেই এখন সিঙ্গেল, তো তাদের মধ্যে একটা নতুন করে সম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠতে থাকে। অন্যদিকে আমরা এটা দেখতে পাই যে চিরাগ একদিন তার প্রোডাক্টের ডেমো দেওয়ার জন্য একটা কোম্পানিতে যায়, এবং সেই কোম্পানির মার্কেটিং হেড হচ্ছে দেবিকা। তো স্বভাবতই চিরাগ খুব মনে মনে আনন্দিত হয়ে যায়। তো দেবিকা প্রথমে চিরাগকে পাত্তা না দিলেও ধীরে ধীরে চিরাগ এবং দেবিকার মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে, এবং সেই সম্পর্কটা দ্রুত প্রেম ভালোবাসায় পরিণত হয়। তো একদিকে চিরাগ এবং দেবিকার প্রেম ভালোবাসা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, এবং অন্যদিকে বীর এবং মেনকার মধ্যেও একটা প্রেম ভালোবাসার সম্পর্ক পুনরায় গঠিত হচ্ছে। তো এর মধ্যে আমরা দেখতে পাই দেবিকা একদিন তার মায়ের সাথে দেখা করতে আসে। দেবিকার মা একজন হেয়ার ড্রেসার। দেবিকা যখন তার মায়ের পার্লারে প্রবেশ করে, তখন আমরা দেখতে পাই যে দেবিকার মা অন্য কেউ নয়, দেবিকার মা হচ্ছে মেনকা, অর্থাৎ রবিনা ট্যান্ডন। তো এখান থেকে রীতিমতো কিন্তু একটা কনফিউশন সৃষ্টি হয়ে গেল যে মায়ের সাথে বাবার প্রেম চলছে, মেয়ের সাথে ছেলের প্রেম চলছে, কিন্তু এখন পর্যন্ত কেউ একে অন্যের কথা জানে না। দেবিকা অবশ্য তার মায়ের পোস্টের মুখে একদিন বলে দেয় যে হ্যাঁ, তার জীবনে একটা ছেলে আছে এবং সে তাকে নিয়ে সিরিয়াসলি চিন্তা ভাবনা করছে।
এরপরে আমরা দেখতে পাই দেবিকা এবং চিরাগকে একদিন একটা পার্টিতে যেতে, মানে ডিস্কো থেকে যেতে। তো দেবিকা যখন ওয়াশরুমে গেছে ঠিক সেই সময় ওই একই ডিস্কো থেকে আমরা দেখতে পাই বীর এবং মেনকাকে। বীর যখন ডিস্কো থেকে এন্টার করে তখন সে দেখতে পায় দূরে তার ছেলে বসে আছে। তখন সে মেনকাকে বলে একটু দূরে সরে যেতে, কারণ সেখানে চিরাগ তাদেরকে দেখে ফেলতে পারে। তারপরে মেনকাও সেখান থেকে ওয়াশরুমের দিকে চলে যায়। মেনকা যখন ওয়াশরুমে যায়, ওয়াশরুমের মধ্যে তার সাথে দেখা হয়ে যায় দেবিকার। মেনকা এবং দেবিকা একে অন্যকে জিজ্ঞাসা করে যে কী করতে এসেছে, এবং তারা দুজনেই মিথ্যে বাহানা দিয়ে তারপরে বাড়ি চলে আসে। অন্যদিকে বীর এবং চিরাগের যখন মুখোমুখি দেখা হয়ে যায়, তারাও একে অন্যকে জিজ্ঞাসা করে যে ক্লাবে কি করতে এসেছে। তখন তারাও নিজেদের মন মতো একটা বাহানা বানিয়ে দেয় একে অন্যের কাছে। তো ক্লাবের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো গল্প যত এগোতে থাকে আমরা দেখতে পাই বীর এবং মেনকার ভালোবাসাও আস্তে আস্তে গ্রো আপ করছে এবং চিরাগ এবং দেবিকার ভালোবাসাও গ্রো আপ করছে। তো একটা সময়ে গিয়ে বীর এবং চিরাগ দুজনেই তাদের ভালোবাসার লোককে প্রপোজ করে বিয়ের জন্যে। যেমন বীর প্রপোজ করে মেনকাকে বিয়ে করার জন্য এবং চিরাগও প্রপোজ করে দেবিকাকে বিয়ে করার জন্য, এবং দুই পক্ষই রাজি হয়ে যায়। পরে কাহিনীটা একটু জটিল হয়ে যায়। বীর অর্থাৎ সঞ্জয় দত্ত মেনকাকে বলে তার মেয়েকে নিয়ে তাদের বাড়িতে আসতে বিয়ের কথাবার্তা বলার জন্য, কারণ বীর মেনকাকে আরও একবার তার মায়ের সামনে দাঁড় করাতে চায় এবং সে তার মাকে বলতে চায় যে সে মেনকাকে বিয়ে করবে। এরপরে বীর তার বাড়িতে মাকে বলে যে কন্যাপক্ষ আসছে ছেলে দেখার জন্যে। তো তার মুখে এই কথা শুনে তার মা কল্যাণী দেবী এটা ভাবে কন্যাপক্ষ হয়তো তার নাতি চিরাগকে দেখার জন্য আসছে। তো স্বভাবতই সেও আনন্দিত হয়। এদিকে মেনকা বীরদের বাড়িতে আসার সময় তার মেয়ে দেবিকাকেও সাথে করে নিয়ে আসে। সে দেবিকাকে শুধু এটাই বলে যে আমরা একটা জায়গায় যাচ্ছি। দেবিকার কাছ থেকে সে পুরো ব্যাপারটা লুকিয়ে রাখে যে সে যেখানে যাচ্ছে সেখানে কেন যাচ্ছে। এরপরে আমরা দেখতে পাই বীরদের বাড়িতে সবাই যখন বসে আছে, বীরের মা, বীরের বোন, বীরের মেয়ে, তখন মেনকা তার মেয়ে দেবিকাকে নিয়ে সেখানে প্রবেশ করে। মেনকাকে দেখা মাত্রই বীরের মা কল্যাণী দেবী রীতিমতো উত্তেজিত হয়ে যায় এবং কোনো কথাবার্তা শুরুর আগেই সে মেনকাকে অপমান করতে শুরু করে। মেনকা বীরের থেকে সাপোর্ট এক্সপেক্ট করে সেই সময়, কিন্তু বীর সেই সময় কোনো সাপোর্ট দেয় না। অ্যাকচুয়ালি বীর তার মায়ের মুখের উপর কোনো কথা বলতে পারে না, কিন্তু মেনকার মেয়ে দেবিকা ছিল সেখানে। সে রীতিমতো মায়ের হয়ে লড়াই করতে শুরু করে এবং সে মায়ের হয়ে কল্যাণী দেবীকে রীতিমতো ইনসাল্ট করে। সেই মুহূর্তে সেখানে এন্ট্রি হয় চিরাগের। চিরাগ অ্যাকচুয়ালি কন্যাপক্ষের জন্য মিষ্টি আনতে গেছিলো এবং সে যখন ওখানে এন্ট্রি নেয় সে দেখতে পায় সেখানে মেনকার সাথে দেবিকাকে। সে প্রথমে বুঝতে পারে না যে দেবিকা কী করে তাদের বাড়িতে এলো। তারপরে যখন ব্যাপারটা তার বোধগম্য হয় যে দেবিকার মা এবং তার বাবা একটা রিলেশনে রয়েছে এবং তারা একে অন্যকে বিয়ে করতে চায়, তো তার মাথায় তো আকাশ ভেঙে পড়ে। কারণ তাদের মা বাবার মধ্যে যদি বিয়ে হয় তাহলে আলটিমেটলি তার এবং দেবিকার সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ভাবার পরে রীতিমতো তার মাথা ঘুরপাক খেতে থাকে। গল্প এগোতে থাকে এবং আমরা এটা দেখতে পাই যে বীরের ফ্যামিলি এবং মেনকার ফ্যামিলি, দুটো ফ্যামিলির মধ্যে একটা চাপা অশান্তি শুরু হয়ে গেছে। এদিকে বীরের মা এটা মানতে রাজি নয় যে বীরের সাথে মেনকার বিয়ে হবে, কারণ তারা অন্য জাতির লোক। এদিকে চিরাগও এটা মানতে রাজি নয় যে বীরের সাথে মেনকার বিয়ে হবে, কারণ চিরাগের যে লাভ ইন্টারেস্ট দেবিকা, সে মেনকার মেয়ে। কিন্তু সমস্যা হলো চিরাগ মুখ ফুটে এখন দেবিকার কথা তার বাড়িতে বলতেও পারছে না। অন্যদিকে আমরা এটাও দেখতে পাই যে দেবিকা এবং মেনকার মধ্যেও সম্পর্কের অবনতি ঘটছে। দেবিকা মেনকার সাথে কথাবার্তা বন্ধ করে ঘরের দরজা বন্ধ করে বসে আছে। যদিও বা দেবিকা তার সাথে কথা বলছে, সেক্ষেত্রে দেবিকা মেনকাকে চার্জ করছে যে কেন তুমি এই মধ্যবয়সে এসে আরেকটা সম্পর্কে জড়ালে। আর এই ব্যক্তির সাথে যেহেতু তোমার বিয়ের আগের থেকে সম্পর্ক ছিল, তা তোমার উচিত ছিল এই ব্যক্তিকেই বিয়ে করা। তুমি আমার বাবাকে বিয়ে করেছো এবং আমার বাবা তোমার কারণে সংসারে কোনো রকম শান্তি পায়নি এবং সেই জন্যই হয়তো আমার বাবা মারা গেছে। এবং দেবিকার কথা থেকে আমরা এটাও বুঝতে পারি যে মেনকার প্রাত্যহিক জীবনে তার স্বামীর কোনো অস্তিত্ব নেই, এমনকি তার মোবাইল ফোনেও তার কোনো ছবি নেই। তো এই সমস্ত কারণকে একসাথে করেই দেবিকা মেনকাকে চার্জ করে। তাছাড়াও দেবিকা যেহেতু চিরাগকে ভালোবাসে, এটাও একটা বড় কারণ যার জন্যে মেনকার দ্বিতীয়বার বিয়ে করার সিদ্ধান্তকে দেবিকা কিছুতেই মেনে নিতে পারছে না। এরপরে আমরা দেখতে পাই চিরাগের বড় বোন স্নেহাকে। স্নেহা তার বাবার বাড়িতে আসে এবং সে তার ভাইয়ের সাথে কথা বলে। সে তার ভাইকে কনভিন্স করার চেষ্টা করে যে তাদের বাবা অনেক দিন ধরে একা রয়েছে, তাদের বাবা তাদেরকে মানুষ করার জন্যই দ্বিতীয়বার বিয়ে করেনি। সো বাবা যদি এখন বিয়ে করে তার বাকি জীবনটাকে সেটেল করতে চায়, সুখে শান্তিতে কাটাতে চায়, তো সেখানে আমাদের বাধা দেওয়া উচিত নয়। তো চিরাগ সেইখানে গিয়ে তার বোনকে জানায় যে আমার বাবার বিয়েতে কোনো আপত্তি থাকতো না, সমস্যা হলো বাবা যাকে বিয়ে করতে যাচ্ছে আমি তার মেয়েকেই ভালোবাসি। অতএব বাবা যদি তার মেনকাকে বিয়ে করে সেক্ষেত্রে আমার এবং দেবিকার সম্পর্কটা কোনো রূপেই সাকসেস হবে না। চিরাগ যখন এই কথা তার বোন অর্থাৎ স্নেহাকে বলছিল, তখন চিরাগের দাদি অর্থাৎ কল্যাণী দেবী এই কথাটা শুনে নেয়। সেই কথাটা শোনার পরে সে আরও খেপচুরাস হয়ে যায় যে সে চাইছিল তার নাতির বিয়ে হবে, চিরাগের বিয়ে হবে তার ইচ্ছা মতো, সে তার নাতি চিরাগের বিয়ে দেবে তাদের কাস্টের মধ্যেই, কিন্তু চিরাগও তার বাবার মতোই অন্য কাস্টের মেয়েকে পছন্দ করেছে।
চিরাগ যখন তার বোনকে দেবিকার সম্বন্ধে বলছিল, তার দাদি যেমন এই কথাটা শুনতে পায়, ঠিক তেমনি তার বাবা অর্থাৎ বীরও এই কথাটা শুনতে পায়। বীরও এই কথাটা শোনার পরে একটু কনফিউজ হয়ে যায় এবং সে বুঝতে পারে না যে সে এবার কি করবে। তো গল্প এভাবে এগোতে থাকে। এরপরে আমরা দেখতে পাই দেবিকা এবং মেনকা দুজনে একটা পার্টি অ্যাটেন্ড করছে। যেহেতু মেনকা এই বয়সে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে কিনা তার একটা বিবাহযোগ্য কন্যা রয়েছে, তো ব্যাপারটা সমাজের কেউই ভালো চোখে দেখে না। এমনকি মেনকার যারা বন্ধু বান্ধব তারাও মেনকাকে ওই পার্টিতে একটু ইনসাল্ট করতে থাকে। পার্টিতে মায়ের এই অপমান দেবিকা আর সহ্য করতে পারে না। সে মাকে সাপোর্ট করে, সে মায়ের পক্ষে দাঁড়ায় এবং যে বা যারা তার মাকে অপমান করছিল সে তাদের অপমানের যোগ্য জবাব তাদেরকে ফিরিয়ে দেয়। এখানে আমরা দেখতে পাই দেবিকা এবং মেনকার মধ্যে যে ডিস্টেন্সটা তৈরি হচ্ছিল সেটা আস্তে আস্তে মিটে যায় এবং তারা দুজনেই দুজনের ব্যাপারে চিন্তা করতে থাকে। দেবিকাও তার মায়ের দিকটা ভাবতে থাকে এবং মেনকাও তার মেয়ের দিকটা ভাবতে থাকে। ওদিকে আমরা দেখতে পাই যে চিরাগ দেবিকার সাথে দেখা করে। দেবিকার সাথে দেখা করে সে বলে যে আমার বাবার বিয়ে মেনে না নিলেও আমার দাদি আমাকে খুব ভালোবাসে, অর্থাৎ কল্যাণী দেবী তাকে খুব ভালোবাসে এবং সে যদি কল্যাণী দেবীর কাছে দেবিকার সম্বন্ধে বলে তাহলে তাদের বিয়েটা হওয়ার সম্ভাবনা বেশি। তো প্রাথমিকভাবে দেবিকা রাজি হয়ে যায়। এরই মধ্যে আমরা দেখতে পাই চিরাগ একদিন পার্কে আসে এবং তার বাবার কিছু বন্ধুর সাথে তার দেখা হয়। তারা সবাই বীরের দ্বিতীয়বার বিয়ে করার ডিসিশনটাকে সাপোর্ট করে এবং তারা সবাই চিরাগকে বলে যে তোমার বাবা যে ডিসিশনটা নিয়েছে সেটা একদম ঠিক নিয়েছে। আমরা যারা একা আছি, শেষ বয়সে এসে আমরা যারা একা হয়ে গেছি, নিজের সন্তানের কাছ থেকে, নিজের স্বামীর কাছ থেকে, নিজের স্ত্রীর কাছ থেকে, তারা যদি তোমার বাবার মতো এরকম একটা সাহসী ডিসিশন নিতে পারতাম, একটা সাহসী সিদ্ধান্তে পৌঁছাতে পারতাম, তাহলে আজ আমাদের জীবনটা হয়তো অনেকটা সুখের হতো। আমাদের জীবনটা হয়তো সেই জীবনে এসে একা একা কাটাতে হতো না। কথা শোনার পরে চিরাগেরও চিন্তাভাবনার পরিবর্তন হতে শুরু করে। সেও তখন তার বাবার দিকটা ভাবতে শুরু করে এবং নিজের দিকটাকে সে স্যাক্রিফাইস করতে শুরু করে। সে মনে মনে ডিসিশন নেয় সে বিয়ে করবে না, সে তার বাবার বিয়েকেই সাপোর্ট করবে, অর্থাৎ বীর এবং মেনকার বিয়েটাকেই সে সম্পন্ন করার চেষ্টা করবে। গল্প ধীরে ধীরে এগোতে থাকে এবং চিরাগ এবং দেবিকার লাভ অ্যাফেয়ারের কথা আস্তে আস্তে সবাই জেনে যায়। বীর তখন আসে মেনকার কাছে এসে সে চিরাগ এবং দেবিকার কথা বলে। বীর যখন মেনকাকে চিরাগ এবং দেবিকার কথা বলে তখন মেনকা একদিকে আশ্চর্য হয় এবং অন্যদিকে সে আশাহত হয় যে তার সাথে কেন এমনটা হলো। চিরাগের তো অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক হতে পারত, কেন তার মেয়ের সাথেই সম্পর্ক হলো। কিন্তু পরবর্তীতে বীর এবং মেনকা দুজনেই রিয়ালাইজ করে যে আমরা তো আমাদের জীবনের শেষ পর্যায়ে এসে গেছি প্রায়, তো আমাদের ছেলেমেয়েরা যারা তাদের জীবন শুরু করতে চাইছে আমাদের তাদের দিকেই নজর দেওয়া উচিত এবং তাদের সুখের জন্য আমাদের নিজেদের ভালোবাসাকে স্যাক্রিফাইস করা উচিত। এরকম অবস্থায় যখন তারা একদিন রাত্রে গাড়ি করে ফিরছিল তখন মেনকা বীরকে জানায় যে দেবিকা তার নিজের মেয়ে নয়। মেনকার সাথে বিয়ে হওয়ার আগেই তার স্বামীর আরেকটা বিয়ে হয়েছিল এবং তার প্রথম পক্ষের স্ত্রীর সন্তান হচ্ছে দেবিকা। মেনকার সাথে বিয়ে হওয়ার পরে তার স্বামী এবং তার প্রথম পক্ষের স্ত্রীর অ্যাক্সিডেন্ট হয় এবং তারা দুজনেই মারা যায় এবং মারা যাওয়ার সময় রেখে যায় 6 মাসের দেবিকাকে। মেনকা তখন দেবিকাকে নিজে বুকে টেনে নেয় এবং নিজের সন্তানের মতোই তাকে মানুষ করে। গাড়ি ড্রাইভিং করার সময় বীর এবং মেনকা যখন নিজেদের মধ্যে এই আলোচনাগুলো করছিল তখন হঠাৎই তাদের গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয়। একটা লরি এসে তাদের গাড়িকে ধাক্কা দেয় এবং তারা দুজনেই গুরুতরভাবে আহত হয় এবং দুজনেই হাসপাতালে ভর্তি হয়। অপারেশন করার পর এটা বলা হয় যে বীর পুরোপুরি সেফ আছে, কিন্তু মেনকা সেফ নেই, কারণ মেনকার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। দেবিকা তখন ডাক্তারকে বলে মেয়ে হিসাবে আমি আমার মাকে কিডনি দেবো। তখন ডাক্তার তার ব্লাড এবং ডিএনএ টেস্ট করে এবং ব্লাড এবং ডিএনএ টেস্ট করার পর এটা জানা যায় তার ডিএনএ মেনকার সাথে ম্যাচ করছে না। এই কথাটা শোনার পর দেবিকা রীতিমতো আশ্চর্য হয়ে যায় যে তার মায়ের সাথে কী করে তার ডিএনএ ম্যাচ করে না। দেবিকা মেনকার খুব কাছের একজন বন্ধুকে এর কারণ জানতে চাইলে দেবিকা জানতে পারে যে মেনকা তার বায়োলজিক্যাল মাদার নয়। আর এটা জানার পরেই দেবিকার মনে মেনকার প্রতি একটা অসম্ভব শ্রদ্ধা জেগে ওঠে এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে দেবিকাও ডিসাইড করে যে সে নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করবে এবং মেনকাকে বীরের সাথে বিয়ে দেবে। এবং হাসপাতালে চিরাগ দেবিকার সাথে দেখা করে এবং চিরাগও নিজের ডিসিশন জানায় যে আমাদেরও উচিত আমাদের ভালোবাসাকে স্যাক্রিফাইস করে আমাদের বাবা মায়েরই বিয়ে দেওয়া। দুজনেই রাজি হয়ে যায় এই সিদ্ধান্তে। এরপরে হাসপাতালে একদিন সেন্সলেস মেনকার সামনে দেবিকা যখন এসে নিজের দুঃখ জ্ঞাপন করছে, মেনকার প্রতি তার অসম্ভব শ্রদ্ধা এবং ভালোবাসার কথা জানাচ্ছে এবং সে যে তার বায়োলজিক্যাল মাদার নয় এই কথাটাও সে জেনে গেছে। এই কথাগুলো দেবিকা যখন মেনকাকে বলছে তখন মেনকার জ্ঞান ফিরে আসে এবং মেনকা তাকে সান্ত্বনা দেয় যে তুমি অন্য কারো মেয়ে নয়, তুমি আমারই মেয়ে। তো এখানে একটা ভালো ব্যাপার যেটা ঘটে সেটা হচ্ছে দেবিকা যখন মেনকাকে এই কথাগুলো বলছিল ঠিক সেই সময়ে বীরের মা অর্থাৎ কল্যাণী দেবীও এই কথাগুলো শুনতে পায়। কথাগুলো শোনার পর মেনকার প্রতি কল্যাণী দেবীর মনেও সম্মান জেগে ওঠে। সে ভাবে যে একজন মেয়ে যে অন্যের মেয়েকে নিজের মেয়ে হিসাবে বড় করে তুলেছে তাকে আমি আমার পরিবারে না এনে বড্ড ভুল করেছি।
এরপরে মোটামুটি মেনকা এবং বীরের ফ্যামিলির মধ্যে একটা প্যাচ আপ হয়ে যায়। তো মেনকা এবং বীর যেদিন হাসপাতাল থেকে রিলিজ হয় তারা দেখতে পায় যে হাসপাতালের বাইরে দুই ফ্যামিলি একসাথে হয়ে বন্ধুবান্ধব সবাই একখানে হয়ে তাদেরকে রিসিভ করতে এসছে হাসপাতাল থেকে, এবং হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার পর আমরা দেখতে পাই রীতিমতো বিয়ের আয়োজন চলছে। তো বিয়ে হচ্ছে একদিকে বীর এবং অন্যদিকে মেনকা। প্রথমত এটাই দেখা যাবে যে বীর এবং মেনকার বিয়ে হচ্ছে, কিন্তু সাথে সাথে আমরা এটাও দেখতে পাবো যে চিরাগ এবং দেবিকারও বিয়ে হচ্ছে। যেহেতু দেবিকা মেনকার বায়োলজিক্যাল ডটার নয়, সেহেতু চিরাগ এবং দেবিকার বিয়ের মধ্যেও আর কোনো বাধা থাকে না। এরপরে দেখা যাবে চিরাগ এবং তার বাবা অর্থাৎ বীর দুজনেই ঘোড়ায় চড়ে মেনকা এবং দেবিকাকে বিয়ে করতে যাচ্ছে। তো বন্ধুরা, এই সিনেমার গল্প এখানেই শেষ। যদি সিনেমার ডিরেকশনের কথা বলি, সিনেমার ডিরেকশন খুবই অর্ডিনারি লেভেলের। সিনেমার মধ্যে এমন কিছু হাইফাই ব্যাপার নেই, এমন কিছু টুইস্ট টার্ন, এমনকি হাই লেভেলের মেলোড্রামা কিংবা হাই লেভেলের ইমোশন কোনো কিছুই সিনেমার মধ্যে নেই। সিনেমার গানগুলোও একবার শোনার পর দ্বিতীয়বার শোনার আর ইচ্ছে হবে না। যদি অভিনয়ের কথা বলি তো এক্ষেত্রে দুজনের নাম বলতে হবে। প্রথম হচ্ছে সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্তকে আমরা মোটামুটি দেখি অ্যাকশন ধরনের সিনেমাতে অভিনয় করতে। আজকাল তো সঞ্জয় দত্ত সাউথের 1 নম্বর ভিলেন হয়ে বসে আছে। সেক্ষেত্রে এই রকম একটা ইমেজের মধ্যে থেকে বেরিয়েছে সঞ্জয় দত্ত যে একটা নর্মাল রোমান্টিক চরিত্রে, একটা মিডিল এজ রোমান্টিক চরিত্রে অভিনয় করেছে, তো সেটা মোটামুটি ভালো লাগলেও লাগতে পারে। তো তার এই মিডিল এজ লাভার বয় চরিত্র ভালো না লাগলেও সে যে এটা ট্রাই করেছে তার জন্য তাকে সাধুবাদ জানাতেই হবে। অ্যাটলিস্ট সে নিজের ইমেজকে ছেড়ে অন্য কিছু একটা ট্রাই করেছে। আর যদি রবিনা ট্যান্ডনের কথা বলি তো এই বয়সে এসেও রবিনা ট্যান্ডনের মধ্যে যে একটা চুলবুলি ভাব রয়েছে এবং সে সঞ্জয় দত্তের সাথে রোমান্টিক চরিত্রে এবং দেবিকার মা হিসাবে একটা ম্যাচিওর মায়ের চরিত্রে চরিত্রের দুটো সাইডেই ভালোভাবে ফুটিয়ে তুলেছে। সেক্ষেত্রে তার চরিত্রকে সে পুরোটাই জাস্টিফাই করেছে। বাকি সিনেমাতে আর যারা অভিনয় করেছে সেখানে চিরাগ এবং দেবিকা চরিত্রে যারা অভিনয় করছে তাদের অভিনয়টা ততটা ভালো লাগবে না, তারা ক্যারেক্টারকে জাস্টিফাই করতে পারেনি। অভিনয়টা আমার মনে হয় এখনও তাদের শেখার দরকার আছে। আরেকজনের কথা আলাদা করে একটু বলতেই হয়, সেটা হচ্ছে অরুণা ইরানি। এই বয়সে এসেও সঞ্জয় দত্তের মায়ের চরিত্রে সে তার চরিত্রকে যথেষ্ট ফুটিয়ে তুলেছে। আমাকে যদি ব্যক্তিগত মতামত দেওয়ার সুযোগ দেওয়া হয়, আমি বলবো এই সিনেমাটা 5-এর মধ্যে 2.5 পেতে পারে। তবে এই সিনেমাটা মাল্টিপ্লেক্সে গিয়ে 300-400 টাকাতে টিকিট কেটে দেখতে হবে না, কারণ এই সিনেমাটা অলরেডি ওটিটিতে অ্যাভেলেবেল। তো যাদের কাছে ওটিটি সাবস্ক্রিপশন আছে তারা আরামসে ঘরে বসে সিনেমাটা দেখতে পারেন। ঘরে বসে ফ্যামিলি নিয়ে সিনেমাটা আরামসে আপনি দেখতে পারবেন, কারণ সিনেমার মধ্যে কোনো ভালগার ব্যাপার নেই, সিনেমার মধ্যে কোনো গালাগালি, সিনেমার মধ্যে আননেসেসারি কোনো ডায়লগবাজি নেই। তো ফ্যামিলি নিয়ে বসে সিনেমাটাকে একবার দেখা যেতে পারে। আজকের গল্প এখানেই শেষ। তো প্রতিদিনের মতো আবার আমি বলছি, আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং বেল বাটনকে অবশ্যই প্রেস করে রাখেন। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস টাইম।